আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। অসাধু উপায়ে দ্রব্যমূল্য না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী। শাহজালালে মধ্যপ্রাচ্যগামী 268টি ফ্লাইট বাতিল। দেশে তেলের পর্যাপ্ত মজুত আছে, জ্বালানি মন্ত্রী। হরমুজ প্রণালী পেরিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে 15 জাহাজ। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রমজানে অসাধু উপায়ে দ্রব্যমূল্য না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, লক্ষ্যভিত্তিক এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে জাকাত দেওয়া হলে 10 থেকে 15 বছরের মধ্যে শুধুমাত্র জাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দেশে দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। শনিবার যমুনায় দেশের আলেম ওলামা মাশায়েখ এবং এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ধনী দরিদ্র সব মিলিয়ে দেশে বর্তমানে পরিবারের সংখ্যা কম বেশি 4 কোটি। এসব পরিবারের মধ্যে যদি দরিদ্র কিংবা হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রতি বছর পর্যায়ক্রমে 5 লাখ পরিবারকে 1 লাখ টাকা করে জাকাত দেওয়া হয়, আমার বিশ্বাস এসব পরিবারের মধ্যে বেশিরভাগ পরিবারকে পরের বছর আর জাকাত নাও দিতে হতে পারে। ওলামা মাশায়েখদের উদ্দেশ্য করে তিনি বলেন, দারিদ্র্য বিমোচনে জাকাত ব্যবস্থাপনার বিষয়টি আপনাদের কাছে যৌক্তিক মনে হলে এ ব্যাপারে বিত্তবানদের সচেতন করার ক্ষেত্রে আপনারা আলেম ওলামা মাশায়েখরা সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারেন। জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন করার লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামা, ইসলামিক স্কলার এবং সরকারি কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে বিদ্যমান জাকাত বোর্ড পুনর্গঠন সম্ভব বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জাকাতকে দারিদ্র্য বিমোচনে ব্যবহার করে ইসলামী বিশ্বে বাংলাদেশকে একটি মডেল হিসেবে উপস্থাপনের সুযোগ রয়েছে বলেও আমি মনে করি। তারেক রহমান বলেন, বিভিন্ন গবেষণা রিপোর্টে দেখা গেছে প্রতি বছর বাংলাদেশে এই জাকাতের পরিমাণ 20-25 হাজার কোটি টাকার বেশি হয়ে থাকে। কেউ কেউ এর পরিমাণ আরো অনেক বেশি বলছেন। তবে সুপরিকল্পিত এবং সুসংগঠিতভাবে জাকাত বন্টন না করায় বিত্তবান ব্যক্তির জাকাত আদায় হয়ে গেলেও জাকাতের অর্থ দারিদ্র্য বিমোচনে কতটা ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে, এটি একটি বড় প্রশ্ন। প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটির দিনেও অফিস করেছেন, সেখানে ব্যস্ত সময় পার করেন তিনি। রাজধানীর তেজগাঁওয়ের কার্যালয়ে অফিস করেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর টানা 3 শনিবার অফিস করলেন প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন তার ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি। জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির এবং শিক্ষা ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা মাহাদি আমিন কার্যালয়ে অফিস করেছেন। এছাড়া প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সহ কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডেপুটি প্রেস সেক্রেটারি জানান, ছুটির দিনেও ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর 12টায় কার্যালয়ে আসেন তিনি। এরপর পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার বাড়ানো ও বাজার সম্প্রসারণ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ডক্টর নার্গিস আক্তার। এরপর দুপুর 2:30টায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় কমানো ও কার্যকর জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। মধ্যপ্রাচ্যে সৃষ্ট সংকটের কারণে নিরাপত্তা বিবেচনায় কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় গত কয়েকদিনে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 268টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে আজ শনিবার শাহজালাল বিমানবন্দর থেকে বাতিল হয়েছে 20টি ফ্লাইট। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জনসংযোগ দফতরের সহকারী পরিচালক মোহাম্মদ কাউসার মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। শনিবার কুয়েত এয়ারলাইন্সের 2টি, জাজিরা 2টি, এয়ার অ্যারাবিয়ার 6টি, গালফ এয়ারের 2টি, কাতার এয়ারওয়েজের 4টি, এমিরেটস এয়ারলাইন্সের 4টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া বাতিল হওয়া ফ্লাইট নিয়ে বিমানবন্দর সূত্রে আরও জানা গেছে, 28 ফেব্রুয়ারি 23টি, 1 মার্চ 40টি, 2 মার্চ 46টি, 3 মার্চ 39টি, 4 মার্চ 28টি, 5 মার্চ 36টি, 6 মার্চ 34টি এবং 7 মার্চ আরও 20টি ফ্লাইট বাতিল হয়েছে। সব মিলিয়ে 28 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ পর্যন্ত মোট
বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে 268টি। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যের 6টি গুরুত্বপূর্ণ রুটে আগামী 8 মার্চ পর্যন্ত নিজেদের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে। দেশের তেলের পর্যাপ্ত মজুত আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, তাই এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তিনি আরো বলেন, আগামী 9 মার্চ দেশে আরো 2টি তেলবাহী জাহাজ আসছে, ফলে তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই। মন্ত্রী জানান, বৈশ্বিক পরিস্থিতি বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ কারণে মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবহিত করেছেন। তিনি বলেন, পৃথিবীতে আজকে যে সমস্যার সৃষ্টি হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে, তার প্রভাব স্বাভাবিকভাবেই জ্বালানি খাতে উদ্বেগ তৈরি করেছে। আমরা প্রধানমন্ত্রীকে বিষয়টি ব্রিফ করেছি, আগেও বলেছি, গতকালও বলেছি, তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। মন্ত্রী আরো বলেন, যুদ্ধ কতদিন চলবে তা নিশ্চিত না হওয়ায় সরকার সতর্কতার অংশ হিসেবে সীমিত আকারে রেশনিং ব্যবস্থা চালু করেছে। তবে এই রেশনিং দেখে অনেক মানুষ আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল মজুত করার চেষ্টা করছেন, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। তিনি বলেন, আমরা রেশনিং করেছি মূলত অনিশ্চয়তার কারণে, কিন্তু মানুষ এই রেশনিং দেখে ভয় পেয়ে স্টক করা শুরু করেছে। আসলে আমাদের তেলের কোনো অভাব নেই। আগামী 9 তারিখে আরো 2টি ভেসেল আসছে, সুতরাং তেলের কোনো সমস্যা নেই। মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সংঘাত শুরুর আগে হরমুজ প্রণালী অতিক্রম করা 15টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে। এসব জাহাজে রয়েছে এলএনজি, এলপিজি, বিভিন্ন ধরনের জ্বালানি তেল এবং শিল্প কারখানার প্রয়োজনীয় কাঁচামাল। শনিবার চট্টগ্রাম বন্দর সূত্রে এ তথ্য জানা গেছে। বন্দর সংশ্লিষ্টরা জানান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেওয়া জাহাজগুলো তখনই হরমুজ প্রণালী অতিক্রম করে যখন অঞ্চলটিতে সামরিক উত্তেজনা বাড়ছিল। সংঘাতের পরিস্থিতি তৈরি হওয়ার আগেই তারা নিরাপদে আরব সাগরে প্রবেশ করতে সক্ষম হয়। বর্তমানে এসব জাহাজ ধাপে ধাপে চট্টগ্রাম বন্দরে পৌঁছাচ্ছে এবং পণ্য খালাসের কার্যক্রম চলছে। সূত্র অনুযায়ী জাহাজগুলোর মধ্যে অন্তত 4টিতে প্রায় 2,47,000 টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি রয়েছে। কাতারের রাস লাফান বন্দর থেকে আনা এই এলএনজি দেশের বিদ্যুৎ কেন্দ্র ও শিল্প কারখানার গ্যাসের চাহিদা মেটাতে ব্যবহার করা হবে। দর্শক, এই ছিল আমার দেশ টপ নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।